গল্পের শুরুতেই আমরা দেখতে পাই লন্ডন শহরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্তি পেতে বেথ নামের একটি মেয়ে ক্রোয়েশিয়াতে ছুটি কাটাতে এসেছে। বিমানবন্দর থেকে সে একটি ট্যাক্সি ভাড়া করে সোজা হোটেলের দিকে রওনা দেয়। গন্তব্যে পৌঁছানোর পর ট্যাক্সি চালক তাকে নিজের কার্ডটি দিয়ে বলে পরবর্তীতে যে কোনো দরকারে যেন তার সাথে যোগাযোগ করে। আর এই চালকের নাম ছিল জেন। হোটেলে পা রাখতে বেথের দিকে ছুটে আসে তার প্রিয় বান্ধবী কেট। দীর্ঘদিন পর দেখা হয়, তারা একে অপরকে জড়িয়ে ধরে। মূলত একসাথে সুন্দর কিছু সময় কাটানোর জন্যই তারা এখানে ট্রিপের পরিকল্পনা করে এসেছে। বেথ তার বান্ধবীকে চমকে দিতে একটি সুন্দর মালা উপহার দেয়, কিন্তু কপাল খারাপ থাকায় তখনই মালাটা থেকে একটি দামি পাথর খুলে মাটিতে পড়ে যায়। তবে তারা বিষয়টি নিয়ে মন খারাপ না করে রাতের খাবার খাওয়ার জন্য বাইরে বের হয় এবং যাওয়ার পথে হোটেলের খিটখিটে মালিকের সাথে দেখা হয়। এই মালিকের নাম হলো সাবিত্রিয়াস। রেস্টুরেন্টে গিয়ে তারা দেখে যে প্রতিটি খাবারের দাম আকাশ ছোঁয়া, কিন্তু কেট তার প্রাক্তন বয়ফ্রেন্ড জে এর ক্রেডিট কার্ড দিয়ে সব বিল মেটানোর আশ্বাস দেয় এবং তারা নিশ্চিন্তে অর্ডার করে। আর এই খাবারের টেবিলে জানা যায় যে বেথের সাথে তার স্বামীর বৈবাহিক সম্পর্ক ইদানিং খুবই খারাপ যাচ্ছে। তবে খাওয়া শেষ হতেই বড় একটি ধাক্কা আসে যখন কেট জানতে পারে যে তার ক্রেডিট কার্ডটি বন্ধ করে দিয়েছে। কার্ড দিয়ে কোনো টাকা না কাটায় ফোনের উপাশে জে এর সাথে কেটের অনেক ঝগড়া হয়। বাধ্য হয়ে কেট নিজের কাছে থাকা টাকা দিয়ে পুরো বিলটা মিটিয়ে দেয়। এরপর মন ভালো করতে তারা জেনের সে ট্যাক্সিতে করে একটি নাইট ক্লাবে রওনা হয়। যাওয়ার পথে জেন জানায় যে সে সিরিয়ার যুদ্ধের কারণে উদাসত্ব হয়ে ক্রোয়েশিয়াতে এসে ট্যাক্সি চালানোর কাজ নিয়েছে। ক্লাবে গিয়ে দুই বান্ধবী পানীয় অর্ডার করে এবং একটু পরে সেখানে দুইটি ছেলে আসে। তারা ওই ছেলেদের সাথে আড্ডায় মেতে ওঠে। বেথ প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও পরে অতিরিক্ত পানের কারণে সে এতটাই বুঁদ হয়ে যায় যে তার আর কিছুই মনে ছিল না। পরদিন সকালে সিন কাট হলে দেখা যায় বেথ যখন ঘুম থেকে ওঠে তখন তার মাথা প্রচণ্ড ঝিমঝিম করছিল, কিন্তু পুরো ঘর খুঁজেও সে কেটের কোনো সন্ধান পায় না। বারবার চেষ্টা করেও কেটের মোবাইল ফোনটি বন্ধ দেখাচ্ছিল। কোনো উপায় না পেয়ে বেথ লন্ডনে তার স্বামী রয়কে কল করে এবং এই সব ঘটনা খুলে বলে। রয় তাকে শান্ত হতে বলে এবং জানায় যে কেট হয়তো আশেপাশে কোথাও আছে, কিন্তু বেথের ভয় আরও বেড়ে যায় যখন সে মেজের এক কোণে রক্তের দাগ দেখতে পায়। সে আর এক মুহূর্ত নষ্ট না করে থানায় গিয়ে বান্ধবীর নিখোঁজ ডায়েরি করতে চায়, কিন্তু পুলিশ বিষয়টিকে একদমই পাত্তা দেয় না এবং জানায় 24 ঘন্টা পার হওয়ার আগে কোনো মিসিং ডায়েরি নেওয়া অসম্ভব। নিরুপায় হয়ে বেথ আবারও জেনকে সাথে নিয়ে সেদিনে সে নাইট ক্লাবে ফিরে যায়। সেখানে খোঁজ নিয়ে তারা জানতে পারে ওই রাতে যে ছেলের সাথে তারা বসেছিল তারা আসলে টাকার বিনিময়ে ট্যুরিস্ট মেয়েদের ফাঁদে ফেলে জিনিসপত্র হাতিয়ে নেয়। পরদিন সকালে বেথ ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করে সেই ছেলেদের ফোন নাম্বার জোগাড় করে ফেলে। এরপর জেন একটি ভুয়া পার্টির লোভ দেখে তাদের একটি রেস্টুরেন্টে ডেকে পাঠায়। সেখানে বেথ আর জেন আগে থেকেই ওত পেতে বসেছিল। ছেলেরা রেস্টুরেন্টে ঢুকে যখনই বেথকে দেখতে পায় তারা ভয় উল্টো দিকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু জেন তাদেরকে ধাওয়া করতে শুরু করে এবং একজনকে শক্ত করে ধরে ফেলে। এরপর কিছুটা মারধর করার পর ছেলেটি স্বীকার করে যে কেট আসলে তাদেরকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল। আর কাজ শেষ হওয়ার পর তারা লোভ সামলাতে না পেরে কেটের ব্যাগ চুরি করে পালিয়ে গিয়েছিল। এর বাইরে তারা আর কিছুই জানে না। ছেলেটি ভয়ে কেটের চুরি যাওয়া ব্যাগ আর ফোনটি ফেরত দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। বেথ এগুলো নিয়ে আবারও পুলিশের কাছে যেতে চাইলে জেন তাকে অনুরোধ করে বলে সে যেন পুলিশের কাছে জেনের কথা কিছু না বলে, কারণ জেন একজন রিফিউজি হওয়ায় এসব ঝামেলায় তার দেশের ভিসা বাতিল হয়ে যেতে পারে। বেথ তাকে কথা দেয় এবং থানায় গিয়ে পুলিশের কাছে বান্ধবীর নিখোঁজ হয় এবং রাতের সব ঘটনা খুলে বলে। বেথের সন্দেহ ছিল যে ওই চোরেরা শুধু চুরি করেনি, বরং কেটকে কোনো নেশাদ্রব্য খাইয়ে মেরে ফেলেছে। কেসটি এবার একজন সিনিয়র অফিসারের হাতে যাওয়ায় পুলিশ প্রথমেই বেথকে হসপিটালে পাঠায় যাতে তার শারীরিক পরীক্ষা করতে পারে, কিন্তু রিপোর্ট আসার পর ডাক্তার জানায় যে বেথের সাথে কোনো খারাপ দুর্ঘটনা ঘটেনি এবং তাকে কোনো ড্রাগসও দেওয়া হয়নি। তবে ব্লাড টেস্টের চূড়ান্ত রিপোর্ট আসতে আরও একদিন সময় লাগবে। হাসপাতাল থেকে বের হয়ে বেথ কেটের ফোন থেকে তার প্রাক্তন বয়ফ্রেন্ড জেকে কল করে, কিন্তু জে সব জানিয়ে দেয় যে কেটের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং সে কোনো ক্রেডিট কার্ড ব্লকের ব্যাপারে কিছুই জানে না। এমনকি গত 2 সপ্তাহ ধরে কেটের সাথে তার কোনো কথা হয়নি। জের এই চরম মিথ্যা কথা শুনে বেথ পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর সে হোটেলে ফিরলে দেখতে পায় হোটেল মালিক তার সমস্ত ব্যাগ গুছিয়ে বাইরে রেখে দিয়েছে, কারণ আজকে তার চেক আউটের দিন। কিন্তু বেথ তাকে বুঝিয়ে বলে যে বান্ধবীকে না পাওয়া পর্যন্ত সে এই দেশ ছাড়বে না। সাবিত্রিয়াস তখন দয়া করে তাকে আন্ডারগ্রাউন্ডের একটি ছোট রুমে থাকতে দেয়। এই রুমটির ভাড়া ছিল খুবই কম। সেই রুমে এসে বেথ তার স্বামীকে কল করে, কিন্তু দেখা যায় তার ফোনটিও বন্ধ। তখন সে কেটের ফোনের লক খোলার চেষ্টা করে,
কিন্তু পাসওয়ার্ড না জানায় সে পারছিল না। এমন সময় সাবিত্রী ঘরে এসে খাবারের খোঁজ নিলে বেদ জানায় সে বাইরে খেয়ে নেবে। যাওয়ার আগে সাবিত্রী বলে যে এই রুমের পাশে তার একটি রেকর্ডিং স্টুডিও আছে, যেখানে সে অবসরে মিউজিক প্র্যাকটিস করে। এরপর বেদ বাইরে গিয়ে জেনের সাথে পরবর্তী করণীয় নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সেখানে হুট করে বেথের স্বামী রয় এসে হাজির হয়। রয়কে দেখে বেদ চমকে উঠলে রয় জানায় যে সকাল থেকে লন্ডনে বসে যোগাযোগ করতে না পেরে সে প্রচণ্ড চিন্তিত হয়ে সরাসরি এখানে চলে এসেছে। রাতে রুমে বসে যখন তারা কেটের ব্যাপারে কথা বলছিল, তখনই পুলিশের সেই সিনিয়র অফিসার বেদকে কল করে এবং এক ভয়ানক খবর দেন। তিনি জানান যে নদীর পানিতে কেটের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এই শুনে রয় আর বেদ হসপিটালের মর্গে ছুটে যায় এবং কাপড় সরিয়ে নিশ্চিত করে যে লাশটি আসলেই কেটের। তদন্তের নিয়মকানুন শেষ করে তারা যখন হোটেলে ফেরে, তখন রয় নিজের কষ্ট প্রকাশ করে জানায় সে পরদিনই লন্ডনে ফিরে যাবে। কিন্তু বেদ যেতে রাজি হয় না। সে বলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সে এখানেই থাকবে। এরপর বেদ পুলিশের কাছে গিয়ে শেষবারের মতো বান্ধবীকে দেখার অনুমতি চায়। মর্গে গিয়ে সে পুলিশের কাছ থেকে 1 মিনিটের জন্য একা থাকার সময় চেয়ে নেয় এবং সুযোগ বুঝে কেটের মৃতদেহের সামনে তার ফোনের ফেস লকটি খুলে ফেলে। এরপর ওয়াশরুমে গিয়ে ফোনের মেসেজ ও কল লিস্ট চেক করতেই বেথের পায়ের তলার মাটি যেন সরে যায়। সে দেখে কেট তার স্বামী রয়কে অনেকবার কল করেছে এবং তাদের মেসেজগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে রয় আর কেটের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে বেদ প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর সিনিয়র অফিসার তাকে জানান যে তদন্তের রিপোর্টে কেটের রক্তে প্রচুর ড্রাগস ও কোকেন পাওয়া গেছে। এমনকি বেথের রক্ত পরীক্ষার রিপোর্টেও ড্রাগসের উপস্থিতি ধরা পড়েছে। বেদ তখন ওই চোর ছেলেদের দোষ দেয়, কিন্তু পুলিশ জানায় তারা জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছে যে তারা কোনো ড্রাগস দেয়নি। এমনকি ঘটনার সময় তারা ওখানে ছিলই না। পুলিশ এখন উল্টো বেদকেই সন্দেহ করতে শুরু করে এবং তার পাসপোর্টটি বাজেয়াপ্ত করে নেয়, যাতে সে ক্রোয়েশিয়া ছেড়ে পালাতে না পারে। রুমে ফিরে বেদ তার স্বামীকে কল করে জানায় যে সে কেটের ফোনের সব মেসেজ দেখে ফেলেছে। রয় প্রথমে অস্বীকার করলেও সে পরে একদম বাকরুদ্ধ হয়ে যায় এবং বলে যে এসব কথা ফোনে বলার মতো নয়, তুমি লন্ডনে চলে এসো। কিন্তু বেদ জানায় পুলিশ তার পাসপোর্ট নিয়ে নিয়েছে এবং রয়ের সাথে কেটের সম্পর্কের কথা জানতে পারলেই পুলিশ তাকে মূলখুনি ভেবে ফাঁসিয়ে দেবে। বিপদে পড়ে বেদ জেনের সাথে দেখা করে এবং কাঁদতে কাঁদতে এই সবকিছু শেয়ার করে। সবকিছু শুনে জেন তাকে সান্ত্বনা দেয়, কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠতেই পুলিশ কেটকে হত্যার অপরাধে বেদকে গ্রেপ্তার করতে আসে। পুলিশ তাকে জেনের ছবি দেখে জিজ্ঞেস করে যে সে মিস্টার জাকারিয়াকে কতদিন ধরে চেনে। পুলিশ জানায় এই জাকারিয়া আসলে আলবেনিয়ান এক ক্রাইম সিন্ডিকেটের সদস্য এবং মানব পাচারের সাথে জড়িত। পুলিশ সন্দেহ করে স্বামীর সাথে বান্ধবীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে বেথ এই জাকারিয়াকে টাকা দিয়ে কেটকে খুন করিয়েছে। সব দিক থেকে ফেঁসে গিয়ে বেথের আর কোনো উপায় ছিল না। এরপর সে একজন আইনজীবীকে ডেকে কোনো মতে নিজের জামিন করায়। জামিন পেয়ে বেথ হোটেলে ফিরলে দেখতে পায় জেন আগে থেকেই তার রুমে অপেক্ষা করছে। বেথ তাকে বলে পুলিশ আমাদের দুজনকে খুনি ভাবছে এবং আপনাকে সন্ত্রাসী বলছে। জেন তাকে আসল সত্যিটা জানায় যে বহু বছর আগে সে এক গ্যাংস্টার ছেলের জীবন বাঁচিয়েছিল, যার পায়ে বোমা বাঁধা ছিল। সে গ্যাংস্টার খুশি হয়ে জেনকে একটি ভালো জীবন উপহার দিতে বিভিন্ন দেশের সীমান্ত পার করে ক্রোয়েশিয়াতে এই ড্রাইভারের চাকরিটি পাইয়ে দিয়েছে। তাই পুলিশ জেনকে ওভাবে সন্দেহ করেছে। আসলে জেন সম্পূর্ণ নির্দোষ ছিল। রুমে শুয়ে বেদ চিন্তা করতে থাকে যে পুলিশ কিভাবে রয় আর কেটের গোপন সম্পর্কের কথা জানতে পারল। হঠাৎ তার ড্রেসিং টেবিলের উপর নজর পড়লে সে সেখানে একটি গোপন বা হিডেন ক্যামেরা খুঁজে পায়। সে বুঝতে পারে তার সব কথা এই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল এবং পুলিশ এভাবে জানতে পেরেছে। এরপর সে কৌশলে মালিকের সেই স্টুডিওর চাবি চুরি করে সেখানে ঢুকে পড়ে এবং দেখতে পায় এই হোটেলের স্টাফেরা লুকিয়ে প্রতিটি রুমের ভিডিও রেকর্ড করত। বেদ সেখানে সেই রাতের ফুটেজ খুঁজতে খুঁজতে দেখতে পায় সেদিন রাতে সে বিছানায় ঘুমাচ্ছিল, কিন্তু কেট ওই ছেলেদের সাথে পার্টি করছিল। পরে কেট যখন অন্য রুমে চলে যায়, তখন ছেলেরা তার ব্যাগ ও ফোন চুরি করে পালিয়ে যায়। কেট তাদের পেছনে দৌড়ানোর সময় পায়ে চোট পায় এবং একটি ট্যাক্সি নিয়ে ছেলেদের পিছু করে, কিন্তু ফেরার সময় কেট অন্য একটি গাড়িতে করে ফেরে এবং গাড়ির ভেতরের লোকটির সাথে তার ঝগড়া হচ্ছিল। বেদ খাতায় দুটি গাড়ির নাম্বার নোট করে। ঠিক তখনই সাবিত্রী সেখানে চলে আসলে তাদের মধ্যে মারাত্মক ধস্তাধস্তি হয়। বেদ তাকে আঘাত করে চাবি নিয়ে হোটেল থেকে পালিয়ে যায়। বাইরে জেন গাড়ি নিয়ে প্রস্তুত ছিল। যাওয়ার সময় বেদ বুঝতে পারে সাবিত্রী সব ফুটেজ মুছে দিয়েছে। তবু তারা দুজন মিলে সে ট্যাক্সি চালককে খুঁজে বের করে যে ব্যক্তি রাতে কেটকে গাড়িতে তুলেছিল। সেই চালক জানায় সে রাতে কেটকে পুলিশ স্টেশনে নামিয়ে দিয়েছিল। বেদ অবাক হয়ে ভাবে কেট যদি থানায় কমপ্লেন করতে গিয়ে থাকে, তবে পুলিশ কেন তাকে এই কথা লুকালো। এই আলোচনার মাঝে পুলিশ সেখানে এসে হাজির হয়।
তখনই বেথের মনে পড়ে কেট যে গাড়িতে করে হোটেলে ফিরেছিল এটি আসলে কোনো সাধারণ গাড়ি ছিল না, সেটি ছিল পুলিশের গাড়ি। জেনকে বেথ জানায় গাড়িটি আসলে পুলিশ অফিসার পাবেজের ছিল। তার মানে পাবেজি কেটকে খুন করেছে। জেন তাকে দ্রুত আইনজীবীকে সব কথা জানাতে বলে এবং বেথকে পালাতে সাহায্য করতে গিয়ে নিজে পুলিশের কাছে ধরা দেয়। পাবেজ বেথের পিছু ধাওয়া করতে করতে একটি বিল্ডিংয়ের ছাদে গিয়ে তাকে ধরে ফেলে। সে বন্দুক তাক করে বেথকে থামতে বললে বেথ চিৎকার করে বলে, সেই রাতে তুমি আমার বান্ধবী কেটের সাথে ছিলে এবং সে তোমাকে রিজেক্ট করায় তুমি তাকে মারধর করেছ। ঠিক তখনই সেখানে সিনিয়র অফিসার চলে আসেন এবং পাবেজ ভয় পেয়ে বেথকে চুপ করতে বলে। তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে পা পিছলে পাবেজ ছাদ থেকে নিচে পড়ে মারা যায়। এরপর নাথান গিয়ে বেথকে জানায় যে পুলিশ তদন্ত করে জানতে পেরেছে পাবেজ সেদিন রাতে কেটের সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু কেট রাজি না হয় সে ক্ষিপ্ত হয়ে কেটের মাথায় আঘাত করে এবং তাকে সমুদ্রে ফেলে দেয়। পাবেজের অতীতের নারী কেলেঙ্কারের রেকর্ড থাকায় এবং সিসিটিভি ফুটেজে কেটের সাথে তার ঝগড়ার দৃশ্য মেলায় পুলিশ এটাকে সত্যি বলে ধরে নেয়। বান্ধবীর এই পরিণতির কথা শুনে বেথ কান্নায় ভেঙে পড়ে। পুলিশ অফিসার বেথকে নির্দোষ ঘোষণা করে এবং তার পাসপোর্টটি ফিরিয়ে দেয়। থানা থেকে বের হয়ে বেথ জেনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে বিদায় নেয়। এরপর সিন কাট হয়ে দেখা যায় বেথ লন্ডনে ফিরে এসেছে এবং মেয়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছে। এমনকি বিশ্বাসঘাতকতার জন্য সে রয়কে ডিভোর্স দিয়ে দিয়েছে। একদিন রয় যখন মেয়েকে বেথের কাছে দিয়ে যাচ্ছিল সে বেথকে আগামীকাল একসাথে দুপুরে খাওয়ার জন্য অনুরোধ করে। রয়কে দেখে মনে হচ্ছিল সে নিজের ভুলের জন্য অনুতপ্ত। যাওয়ার আগে বেথ রয়ের কাছে তার গাড়ির বাড়তি চাবিটি চায়। রয় বলে ওটা হয়তো তার জ্যাকেটের পকেটে আছে। বেথ রয়ের জ্যাকেটের পকেটে হাত দিতেই চাবির সাথে একটি ছোট্ট পাথর খুঁজে পায়। এটি কোনো সাধারণ পাথর ছিল না, এটি ছিল সেই ক্রোয়েশিয়ার ট্রিপের শুরুতে কেটের মালা থেকে খসে পড়া পাথরটি। মুহূর্তের মধ্যে বেথের সামনে সব রহস্য পানির মতো পরিষ্কার হয়ে যায়। রয় ঘরে ঢোকার আগেই বেথ ওয়াশরুমে গিয়ে শুধু পুলিশকে কল করে এবং জানায় আসল খুনি পাবেজ ছিল না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রয় এসে দরজায় নক করতে শুরু করে। বেথ বাইরে এসে রয়কে সরাসরি চাপ দেয় যে তুমি শুক্রবার রাতে ক্রোয়েশিয়াতে গিয়ে কেটকে খুন করে শনিবার সকালে ফ্লাইটে ফিরে এসেছ। রয় প্রথমে অস্বীকার করে, কিন্তু বেথ যখন সে পাথরটি তার সামনে তুলে ধরে রয় তখন হাতে নাতে ধরা পড়ে যায় এবং নিজের সব অপরাধ স্বীকার করে নেয়। সে জানায় সেদিন হোটেলের বাইরে সে কেটের জন্য অপেক্ষা করছিল, কারণ তার ভয় ছিল কেট হয়তো বেথকে সবকিছু বলে দেবে। রয় কেটকে বারবার অনুরোধ করছিল যেন সে বেথকে কিছু না জানায়, কিন্তু কেট তার কথায় রাজি হয় না। তাই রয় ক্ষিপ্ত হয়ে তাকে প্রথমবার আঘাত করে এবং পরে পানিতে ফেলে দেয়। রয় এবার বেথের সামনে কান্নাকাটি করতে শুরু করে এবং বাচ্চার দোহাই দিয়ে বলে সে যেন পুলিশকে কিছু না জানায়। কিন্তু রয় জানতো না বেথ অলরেডি পুলিশের সাথে ফোনে লাইনে ছিল। পুলিশ তাদের সব কথা লাইভে শুনছিল। রয় এবার সম্পূর্ণভাবে ফেঁসে যায় এবং রেগে গিয়ে বেথকে আটকানোর চেষ্টা করলে বেথ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে তার মেয়েকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই পুলিশ এসে রয়ের বাড়ি ঘেরাও করে। আর এর সাথেই দ্য উইকেন্ড অ্যাওয়ে সিনেমার গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না।